আছে, ওদের বুক পিঠ নেই। যদি এসবের জন্য সবাই মিলে। এতটুকু বলতেই স্ত্রীর কথায় অসন্তোষে ভদ্রলোক বললেন, আহা, গিন্নি, কি শুরু করলে তুমি বলো তো? যাও যাও, তোমার তরকারি পুড়ে যাচ্ছে, গিয়ে দেখো। স্বামীর কথায় জিভে কামড় দেন ভদ্রমহিলা। এরপর হিয়া ও নূরকে আরও একবার সতর্কতার বাণী শোনালেন। অতপর দৌড়ে রান্নাঘরের দিকে যান। তা দেখে হিয়া, নূর ও রফিকুজ্জামান উচ্চস্বরে হাসলেন। তিনি এগিয়ে এসে দুহাতে দু মেয়েকে আগলে নিয়ে মাঝখানে দাঁড়ালেন। হেসে নিচু কণ্ঠে বললেন, ওরা আমাদের গন্তব্যের রাস্তা, ওদের ধরে আমরা এগোবো। হিয়া ও নূর মাথা নাড়িয়ে হঠাৎ নূর বলল, এই ছেলেরা। ছেলেগুলো সব সময় নূরের দিকে তাকায়। নূর দু হাত বুকের উপর বেঁধে বলল। কান ধরো। ছেলেরা কোনো প্রকার কথা না বললে সঙ্গে সঙ্গে কান ধরে। নূর ফের বলে, শুধু কানে ধরলে হবে না বলো, কান ধরে উঠবস করবে আর বলবে আর নেশা করব না। ছেলেরা মার খাওয়ার হাত থেকে বাঁচতে একসাথে কান ধরে উঠবোস করছে আর নূরের বলা কথা আউড়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে একজন বলল, নূর বলল, ঠিক আছে, যাও, কান ধরে উঠবস করতে হবে না। এখন একদমে 7 বার বলো, লোহার রেলগাড়ি। নূরের কথায় ছেলেরা খুশি হলো। মনে মনে ভাবলো, এ আর তেমন কি, তবে বিপদে তো তখন হয় যখন দুবারের বেশি কেউ বলতে পারে না। তারা দ্রুত বলতে গিয়ে লোহার রেলগাড়িতে লল্লেল গালি বলছে। আর তা শোনার সঙ্গে সঙ্গে নূর, হিয়া, রফিকুজ্জামান সবাই বড়ই আনন্দে হাসিতে ফেটে পড়ল। হাসির মধ্যে হঠাৎ হিয়া মুখ কঠিন করে বলল, এই, তোরা জানালা ভেঙেছিস কেন? এখন তার ক্ষতিপূরণ দে। হিয়ার শক্ত কণ্ঠ শুনে ছেলেদের মধ্যে একজন মিনমিন করে বলল। হিয়া ঝাড়ি দিয়ে বলল, টাকা নিতে ভাঙলি কেন? অযথা ক্ষতি কেন করলি? হ্যাঁ, এই সব কটা মুরগি হ। হিয়ার কথায় ছেলেরা একে অপরের দিকে তাকালো। সেই মুহূর্তে হিয়ার ধমক। কিরে, কি বললাম? ধমক খেয়ে ছেলেরা বসে পড়ল। পায়ের নিচ দিয়ে হাত এনে কান ধরল সবাই। তা দেখে হিয়া বলল, বাহাদুর চাচা, পাকা 30 মিনিট ওরকম থাকবে ওরা। কান থেকে যেন হাত সরলেই লাঠি চালাবেন আপনি। আর বাইরে থেকে 2-3 জনকে ডেকে আনি, না হলে এরা আপনাকে মেরে পালাবে। বাহাদুর হেসে বলল। কথা শেষে হিয়া, নূর এবং রফিকুজ্জামান ভেতরে চলে গেল। এদিকে টাউন হল মোড়ে একটি বিশাল আয়োজন হয়েছে। তরুণ বৃদ্ধ সব ধরনের মানুষ এখানে উপস্থিত। অনেক মানুষ সামিল হয়েছে এই সমাবেশে। একজন মাইকে কথা বলছেন। তিনি হঠাৎ হাসি মুখে ঘোষণা দিলেন, প্রেম হাসিমুখে এগিয়ে যায়। প্রেমকে দাঁড়াতে দেখে কিছু ছেলেপুলে দাঁড়িয়ে প্রেমের নাম নিয়ে চিল্লাতে থাকে, আমার ভাই, তোমার ভাই, প্রেম ভাই, প্রেম ভাই। আমার নেতা, তোমার নেতা, প্রেম ভাই, প্রেম ভাই। প্রেম মাইকের সামনে দাঁড়িয়ে হাত উঁচু করে সবাইকে থামতে বলে। অতপর হেসে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে নানা কথা বলতে লাগলেন। ওদিকে শেহরান, রায়হান আর মিহির বাস পাখির মতো চোখে এদিক ওদিক ঘোরাচ্ছে। এই সমাবেশে কোনো জটিলতা আছে কিনা তারা লক্ষ্য করছে। তারা শেহরান দুজনকে সন্দেহে দেখেছে, তাই সে তাদের ছেলেদের মধ্যে দুজনকে ইশারা করে তাদের তুলে দিতে। শেহরানের আদেশ মতো ছেলেগুলো দৌড়ে গিয়ে ভিড়ে মিশে চুপিসরে কাজ সেরে ফেলে। এদিকে অন্তু কপাল কুঁচকে তাকিয়ে আছে প্রেমের পেছনে দাঁড়ানো কালো মোটা এক লোকের দিকে। একই তো কালো, তার উপর পড়েছে সাদা পাঞ্জাবি, পান খেয়ে মুখ লাল করে রেখেছে, মাথার উপর আবার একটা কালা চশমা। এইসবই মূলত দেখছে অন্তু এক মনে। অন্তুর দৃষ্টি অনুসরণ করে মিহিরও তাকায় সেদিকে। ওই লোককে দেখছে দেখে মিহির বলে, তোর কোনো সমস্যা হলো কি? না মেন জায়গায় সমস্যা, যেমন পুরুষ বনাম মহিলা হয়ে গেছিস তেমনই কিছু? মিহিরের কথায় অন্তু বিরক্ত হয়ে বলল। চুপ থাক, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখছি। মিহির ব্যঙ্গ করে বলল, তা তোর গুরুত্বপূর্ণ জিনিসটা কি? ওই বটকাটাকে দেখা? মানে তোর রুচি এত খারাপ যে তুই সুন্দর মেয়ে না দেখে এই পেট মোটা কালো বটকাকে চোখ দিয়ে দিচ্ছিস?
অন্তু রাগে কণ্ঠে বলল, তোর মেশিনে জং ধরুক, তোর পুরুষত্ব মরুভূমির বাড়িতে তলিয়ে যাক। শালা, আমার পুরুষত্ব নিয়ে কথা বলিস মদন? একা দেখা করিস। পুরুষত্ব আছে কিনা হাতে কলমে দেখিয়ে দেব। বলদচন্দ্র, না জেনে উল্টাপাল্টা বকিস কেন? আমি ভাবছি ওই শালা আবুল দোসা বটকা যে বড় বুড়ি, ও আসল কাজ করে কেমন করে? ভুল করে যদি বউয়ের উপর পড়ে যায়, বউ তো নগদ পটল তুলবে। মিহির ওর কথা শুনে অবাক হয়ে থেমে গেল। চোখ দুটো বড় বড় করে বলে উঠল, তুই ভোটকার দিকে চেয়ে চেয়ে এতক্ষণ এগুলো ভাবছিলি? অন্তু উপরে নিচে মাথা নেড়ে ধীরে বলল, দেখ শালা, ঠোঁটগুলো একদম বোম্বাই মরিচের মতো। ওর বউ চুমু খায় কেমন করে? ঘৃণা লাগে না? মিহির কিছুক্ষণ হতবিহবল হয়ে তাকিয়ে থাকে ওই হারামি বন্ধুর দিকে। অতঃপর দাঁত কিরমির করে বলে ওঠে, আর একটা বাজে কথা বললে এখানে সবার সামনে কেলাবো তোকে। যার সমস্যা সে দেখবে। তোকে কে বলেছে এসব করতে? তোর কাজ না থাকলে বল, আমি কাজ দিচ্ছি। তাও ফাও পেঁচাল পেরে আমার মাথা খাবি না। অন্তু বাঁকা চোখে তাকায় মিহিরের দিকে, চোখ দুটো ছোট ছোট করে বলে, তোর সমস্যা কি বলতো? তোর কি চাপ এসেছে? এলে যা যা, কাজ সেরে আয়, আমাকে ডিস্টার্ব করিস না। মিহির দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে, এর আগেই ওদের কানে আসে রায়হানের গলা। তোরা দুটো সারাদিন এমন চুলোচুলি করিস কেন? যেই কাজে এসেছিস সেই কাজে মন দে। রায়হানকে দেখে ওরা দুজন দুজনের নামে দোষ চাপাতে চায়। তা দেখে রায়হান শান্ত গলায় বলে, দুটোকে ঘাড় ধরে পাবনায় রেখে আসবো। আর একবার এমন চুলো চুলো করলে 2 দিন পর বিয়ে করে বাচ্চার বাপ হবি। আর তোরা কিনা এখনো বাচ্চাদের মতো একে অপরের পেছনে লাগিস। দাঁড়া, বাড়ি ফিরে আগে মামুনিদের সাথে কথা বলবো। তোদের বিয়ের ব্যবস্থা করছি, যেন তোদের বাদরামি সামলানোর মানুষ থাকে। রায়হানের কথা শুনে অন্তু দাঁত বের করে হেসে বলে, সত্যি বলবি ভাই? বল বল, আমার খুব উপকার হবে। নিজে তো আর বলতে পারি না, তুই বলে দে। বিনিময়ে আমি তোকে 1 টাকা চিনিওয়ালা বিস্কুট খাওয়াবো। রায়হান বিরক্ত ভরা দৃষ্টি ফেলে অন্তুর দিকে। ওদিকে রায়হানের কথা শুনে মিহির মাথা চুলকে বিড়বিড় করে বলে, বলে দে, আমিও আম্মুকে বলবো তোর বোনকে আমার বউ করে এনে দিতে। বউ ছাড়া থাকা সত্যি কষ্টের। রায়হান মিহিরকে বিড়বিড় করতে দেখে কপাল কুঁচকে বলে। তোর আবার কি হলো? মিহির চুপ হয়ে বোকা বোকা হেসে বলে, আমার নাচ ছাপ এসেছে, আমি একটু মূত্র বিসর্জন দিয়ে আসি। পাশ থেকে অন্তু বলে ওঠে, একটু মুতবি কেন? বাকিটা দিয়ে কি শরবত করে খাবে? যা তো বাপ যা, পুরোটাই মুতে আয়। পরে নয়তো দেখা যাবে সবার সামনে কাজ সেরে ফেলবি, আর এর ভুক্তভোগী হবে সাধারণ জনগণ। তাদের দুর্গন্ধ শুকতে হবে। যা যা, পুরোটা ফেলে টাঙ্কি খালি করে আয়। অন্তুর কথায় মিহির করুণ চোখে তাকায় রায়হানের দিকে, যেন চোখ দিয়ে বোঝাচ্ছে। ভাই, এই ছাগলটাকে কি করব বল? রায়হান মুস্কি হেসে বলে, তুই যা, ওর কথা শুনিস না। মিহির মাথা নেড়ে চলে যায়। রায়হান এবার অন্তুর দিকে ফিরে করা কিছু বলতে যাবে, অন্তু তা বুঝতে পেরে আগেই বলে ওঠে, আমাকে শেরান ডাকছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আসছি। বলেই কেটে পড়ে রায়হান, দুই দিকে মাথা নেড়ে নিঃশ্বাস ফেলে। তারপর এগিয়ে যায় শেহরানের কাছে। ওদিকে প্রেম বিরক্ত হচ্ছে বেশ। সবার এত কথা, এত হইচই যে সে ঠিকমতো কথা বলতে পারছে না। এদের থামানো দরকার। স্বেচ্ছাসেবকেরা চেষ্টা করছে সবাইকে চুপ করানোর, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। শেহরান প্রেমের অবস্থা বুঝে হেসে ফেলে। শেহরানকে হাসতে দেখে অন্তু বলে, তুই হাসছিস কেন? শেহরান চোখ দিয়ে প্রেমকে ইশারা করে বলে, দেখ ওর অবস্থা এখন এখন ছেড়ে দে, মা খেতে পাচ্ছে। আমাদের সামনে হলে একটা জারি মারতো, কিন্তু এখানে পাচ্ছে না। বেচারার মুখটা দেখ। অন্তু একটু টেনে টেনে বলে। একেই বলে ঘর সত্যি বিভীষণ। শেহরান কপাল কুঁচকে তার দিকে চায়, তা দেখে অন্তু বলে, এভাবে তাকাচ্ছিস কেন? ঠিকই তো বলেছি, এই যে প্রেমকে গেরাকলে পড়তে দেখে তুই কেলাচ্ছিস। শেহরান হেসে বলে, দাঁড়া, ওকে বাঁচাই। অন্তু মাথা নেড়ে থাকে। শেহরান স্টেজে উঠে প্রেমের কানে কানে কিছু বলে। তা শুনে প্রেমের মুখে হাসি ফুটে। শেহরান আবার নেমে আসে বাকিদের কাছে। অন্তু জিজ্ঞেস করে,
কি বললি? কি বললি রে? কি এমন বললি যে ওই ফাটার মুখে হাসি ফুটলো? শেহরান হেসে বলে, ওষুধের নাম বললাম, দেখো 2 মিনিটে সব চুপ করে যাবে। ওদিকে প্রেম একটু কেশি নিয়ে ইংরেজিতে কথা বলা শুরু করে। ব্যাস, সাথে সাথেই চুপ হয়ে যায় সবাই। প্রেমের দিকে তাকিয়ে থাকে সবাই। তাদের দেখে মনে হচ্ছে তারা সব বুঝতে পারছে, কিন্তু আসল কথা হলো তারা দু একটা ছাড়া বাকিটা কিছুই বুঝছে না। তাদের দুর্বল জায়গায় হাত পড়েছে, তাই সবাই চুপ। অগাধ মনোযোগী শ্রোতা। মিনিট 5 কথা শেষ করে প্রেম নেমে আসে। সবাইকে বিদায় জানিয়ে প্রেম নেমে শেহরানদের সাথে কিছু একটা নিয়ে কথা বলছিল। ঠিক তখনই প্রেমের সামনে এসে দাঁড়ায় একজন লোক। সে বলে, প্রেম নাম জিজ্ঞেস করে। লোকটা বলে, মায়াময়ী অনথালয়। নামটা শুনিয়ে প্রেম মিহিরের দিকে তাকায়। মিহির মাথা নেড়ে হ্যাঁ জানায়। হ্যাঁ, এই নামে একটা অনাথ অবশ্যই আছে। প্রেম লোকটার দিকে ফিরে হাসি মুখে বলে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তারপর পাশে থাকা এক ছেলেকে বলে। ব্যাপারটা দেখ। প্রেম বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতে লোকটা বলে, প্রেম শান্ত গলায় বলে। এখানেই বলুন, ওরা আমার লোক। লোকটা বলে, প্রেম বাঁকা হেসে মাথা নেড়ে লোকটার সাথে একটু অন্যদিকে যায়। শেহরানের ব্যাপারটা খটকা লাগে। সে তাড়াহুড়ো করে বলে, মিহির, আশেপাশে নজর রাখ। একটা ভাঙা ভাঙা লাগবে মনে হচ্ছে। আমার কোনো কিছু সুবিধা লাগছে না। আমজনতা সেজে অনেকেই এসেছে। আমাদের ছেলেদের সতর্ক করে সবাইকে প্রস্তুত থাকতে বল। মিহির মাথা নেড়ে সাথে সাথে তাদের ছেলেদের কাছে যায়। শেহরান রায়হানকে বলে, পুলিশের ব্যবস্থা কর। আমাদের লোক যারা আছে তাদের তৈরি থাকতে বল। ভাঙ্গা এইবার লেগে গেলে অবস্থা অনুকূল, যাতে বেশিক্ষণ সময় লাগবে না। অন্তকে বলে, আমার সাথে আয়। রায়হান চলে যায় আর শেহরান অন্তু দৌড়ে যায় প্রেমের দিকে। ওদিকে লোকটা প্রেমকে তাদের অসুবিধার কথা বলছে আর চারপাশে চোখ বোলাচ্ছে। তা খেয়াল করে প্রেম ঠোঁট কামড়ে হাসে। লোকটার উপর তার সন্দেহ তৈরি হয়েছে সেই প্রথম দিকেই। লোকটির উদ্দেশ্য যে সঠিক নয় এটা সে আগেই আজ করেছে। প্রেম যখন এগুলো ভেবে হাসছিল, তখনই হঠাৎ লোকটা কথা বলতে বলতে একটা পিস্তল বের করে প্রেমের দিকে তাক করে। তা দেখে প্রেম স্পষ্ট স্বরে হেসে ফেলে। লোকটা বলে, ঠিক তখনই প্রেম নিস্তব্ধ হয়ে বজ্র গতিতে নিচু হয়ে তড়াক করে লোকটার পেছনে চলে যায়। পেছনে গিয়ে লোকটার পিস্তল ধরা হাতটা মুচড়ে ধরে। হাড় কাঁপানোর শব্দ হয়। পিস্তলটা লোকটার হাত থেকে পড়ে যায়। প্রেম দারুণ দক্ষ হাতে মাটিতে পড়ার আগেই পিস্তলটা তুলে নেয়। তা লোকটার পিঠে ঠেকিয়ে বলে, এখন কি হবে? এতক্ষণে শেহরান আর অন্তুও হাজির। প্রেম লোকটাকে যেভাবে ধরে রেখেছে তা দেখেই তারা যা বোঝার তা বুঝে গেছে। অন্তু এগিয়ে এসে পরপর দুটো ঘুষি বসায় লোকটার বরাবর। চারপাশে মানুষ কম থাকায় কেউ ঠিকমতো খেয়ালও করেনি। না হলে এতক্ষণে প্রেস মিডিয়া দৌড়ে চলে আসতো আর বড় বড় করে হেডলাইন হয়ে যেত, সমাবেশে এমপির উপর হামলা। কিন্তু আপাতত সেটা হতে দেওয়া যাবে না। প্রেম চোখের ইশারায় অন্তুকে থামায়। অন্তু তবুও আরেকটা ঘুষি মেরে বলে, শালা অনাথ আশ্রমের নাম করে সাহায্য চাইতে এসে মানুষ মারতে চাও? সাহায্য মারাও? সাহায্য তোমার জায়গা মতো ভরে দেব। শেহরান অন্তুকে ডাক দেয়। অন্তু তা শুনে রাগে কাঁপতে কাঁপতে শেহরানের পাশে এসে দাঁড়ায়। শেহরান হেসে অন্তুর পিঠ চাপড়ে বলে, আরে থাম বেটা, এত হাইপা হলে হবে? এটাতে পরে হাতে দিলে তুলে দেব, কিন্তু এখানে না, বুঝছিস? অন্তু বাঁকা হেসে মাথা নাড়ে। প্রেম লোকটার হাত আরেকটু মুচড়ে ধরে বলে, কি ভাবছিস? তোর ছকটা আমি ধরতে পারিনি? আরে তুই যখন কথা বলতে এলি তখনই বুঝে গেছিলাম তোর মতলব ভালো না। আমাকে কি এতটা কাঁচা খেলোয়াড় ভেবেছিস? প্রেম ঠান্ডা শক্ত গলায় লোকটার দিকে ঝুঁকে বলে, তোদের মতো 2-4টা পাতিগুন্ডা আমি আমার পায়ের নিচে মারিয়ে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আমাকে যতটা ভালো তোরা ভাবিস, আমি প্রেম ততটা ভালো না। টাকার যেমন দুটো পিঠ আছে, এপিঠ ওপিঠ, ঠিক তেমনি আমারও দুটো রূপ আছে।
একটা ভালো যা তোরা দেখিস, আর একটা খুব খারাপ যা খুব সহজে কেউ দেখে না, আর যারা দেখে। এতটুকু বলেই প্রেম হেসে ওঠে, ঠোঁট কামড়ে হাসে শেহরান আর অন্তুও। হাসি থামিয়ে প্রেম লোকটার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, যারা দেখে তারা আর প্রাণে বাঁচে না। চিন্তা করিস না, তোকে এখনই মারবো না, তোর থেকে এখনো অনেক হিসাব নেওয়া বাকি। একথা বলেই প্রেম লোকটাকে শেহরানের দিকে ছুড়ে দেয়। শেহরান আর অন্তু দুজন মিলে লোকটাকে ধরে, খুব গোপনে হাত পা মুখ বেঁধে একটা গাড়িতে তুলে দেয়। বেরিয়ে আসার সময় অন্তু হেসে বলে, যা চান্দু যা, আমি এসে তোকে কালা কুত্তার গু থেরাপি দেব। কত বড় কলিজা তাও মেপে দেখব। তোরে যদি আমি কালা আর লাল কুত্তার গু মিক্স করে শরবত না খাওয়াই, আমার নামও অন্তু না, মাওয়ার ফো। গাড়িটা ঠিক জায়গা মতো পাঠিয়ে আবার ফিরে আসে তারা। শেহরান প্রেমের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, এখানে একটা ঝামেলা লেগে যাবে যে কোনো সময়। এখন এখান থেকে চল, এখানে থাকা বিপদ, যা হবে আমাদের ছেলেরাই দেখে নেবে। প্রেম মাথা নেড়ে চোখে চশমাটা পরে বলে। চল। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই সেখান থেকে বেরিয়ে যায়। ধুলো হাওয়া কাঁপাতে কাঁপাতে মিলিয়ে যেতে থাকা গাড়িটা মিলিয়ে যায়। সন্ধ্যা তখন পাহাড়ের কোলে হালকা কুয়াশায় ঢেকে আছে। চারপাশে বনের পাতারা যেন নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে। সেই গভীর নীরবতার ভেতরেই পাহাড়ের ছোট্ট গ্রামে শুরু হয়েছে আদিবাসীদের রাতের অনুষ্ঠান, যা তারা বছরের পর বছর ধরে নিজেদের ঐতিহ্য, বিশ্বাস আর আনন্দকে ধরে রাখতে আয়োজন করে আসে। গ্রামের মাঝের খোলা জায়গায় বড় করে আগুন জ্বালানো হয়েছে। আগুনের লাল কমলা আলো অন্ধকারে ছড়িয়ে পড়ে পাহাড়ি মুখগুলোর হাসিকে আরো উজ্জ্বল করে তুলেছে। পুরুষরা বাঁশের তৈরি চেয়ারে বসে ঢোল বুকে ঝুলিয়ে বাজাতে শুরু করেছে। ঢম 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 ঢম, সেই তারে যেন পাহাড়ও দুলে ওঠে। কেউ বাঁশি বাজায়, তার সুরে পাহাড়ের চূড়া পর্যন্ত কাঁপিয়ে মায়াময় প্রতিধ্বনি। বৃদ্ধরা আগুনের পাশে বসে নিজেদের পুরনো কাহিনী শোনাচ্ছে, বনের দেবতার গল্প, নদীর অভিশাপ কিংবা ভয়ঙ্কর রাত্রির যোদ্ধাদের ইতিহাস। পর্যটক ও শিশুরা বিস্ময়ে চোখ বড় বড় করে শুনছে, আর মেয়েরা চুপচাপ সন্তানদের গায়ে পশমের চাদর জড়িয়ে দিচ্ছে। কিছু পুরুষ আগুনকে কেন্দ্র করে গোল হয়ে দাঁড়িয়ে তীর, ধনুক, ঢাল আর তাদের প্রাচীন শিকারী নাচের ভঙ্গি দেখিয়ে যাচ্ছে, যেন পুরনো যোদ্ধাদের আত্মা আজ তাদের সঙ্গে নেমে এসেছে। বা দিকে দিকে হঠাৎ একসাথে আলো ফেলে উঠে মশালগুলো। সবার চোখ পড়ে একদিকে, সেখানেই এসে দাঁড়ায় আদিবাসী মেয়েরা। চুলে রঙিন পালক, কানে পিতলের দুল, কোমরে শাঁখের বেল্ট, গায়ে তাদের ঐতিহ্যবাহী পোশাক, রঙিন সূচিকর্মে ভরা কাপড়, বোনা নকশায় সাজানো স্কার্ট আর মালা। তাদের পায়ের নুপুরে নুপুরে তালের ঝংকার ওঠে, ঢোলের শব্দ উচ্চ হয়, বাঁশি সুরে মিশে যায় রাতের কুয়াশায়। আর মেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে নাচতে শুরু করে। তাদের হাতের ভঙ্গি, কোমরের দোল, পায়ের লয়ের সাথে আগুনের আলো নাচে। মনে হচ্ছে যেন পাহাড়ের পুরো রাতটাই ছন্দে ছন্দে জেগে উঠেছে। তারা নাচছে শুধু আনন্দের নয়, তাদের পূর্বপুরুষদের স্মৃতি, তাদের জাতির গর্ব, তাদের ইতিহাসের শক্তি বুক ভরে বহন করে। অনুষ্ঠানের আজ অনেকেই আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে এসেছে। কেউ এসেছে এই অনুষ্ঠান উপভোগ করতে, আলো, গান, নাচে ভেসে থাকতে। কেউ এসেছে ভালো মানুষের মুখোশের আড়ালে নোংরা হাতের থাবা বসাতে যুবতী মেয়েদের ওপর। আবার কেউ এসেছে সেই নোংরা থাবা দেওয়া হাত ভেঙে চুরমার করে দিতে। মঞ্চের দিকে তখন কিছু আদিবাসী মেয়েরা নাচছিল। হঠাৎ তারা নাচ বন্ধ করে অন্ধকার এক ঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পরেই তারা ফিরে এলো, কিন্তু এবার যেন সম্পূর্ণ ভিন্ন রূপে। তাদের পোশাক পাল্টে গেছে, পাল্টেছে সাজ। আলো ঝলমলে দাঁড়ানো সব মেয়ের পরনে একই পোশাক, একটু উঁচু করে পাহাড়ি শাড়ি, চুলগুলো সবাই এক পাশে করে খোপা বাঁধা, আর খোপায় গোজা লাল রঙের অচেনা এক ধরনের ফুল। কিন্তু কাউকে চেনার উপায় নেই কে কোনটা, কারণ সব মুখই লাল রঙের এমনভাবে মাখানো যেন কেউ থাবা দিয়েছে। শুধু খুব পরিচিতরা ছাড়া কেউই বুঝতে পারে না কে কোনটা। তাদের প্রত্যেকের হাতে স্টিলের বাটির মতো দেখতে এক অদ্ভুত জিনিস, যা নাড়ালেই ঝনঝন করে ধাতব আওয়াজ তোলে। মেয়েরা নাচতে নাচতে সেই জিনিসটা কখনো কোমরে বাড়ি দিচ্ছে, কখনো হাতে ঘুরিয়ে তুলছে পাহাড়ি গানের তালে। হঠাৎ নাচের ভঙ্গি বদলে গেল, তারা অন্য এক গানের তালে নেচে উঠল। খটুবা খটুবা হু,
খটুবা 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 কিতনে দিবানে মের ইতুনে দিবানং মেসিকিস কি বুনো মই মহবুবা খুটুবা 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 খুটুবা। কেউ জানতেও পারছে না এই নাচের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প, অন্য কোনো সংকেত, অন্য কোনো আগুন। উৎসবের ভিড়ে মানুষের ঢল নেমেছে। মেয়েগুলোর ভিড়ে আছে হিয়া আর নূর। ওদের সঙ্গে আদিবাসী বয়সীদের ভিড় আছেন রফিকুল জামাম ও তার টিমও। হিয়া নূর নাচছে নিখুঁত ভঙ্গিমায়, কেউ ধরতেও পারবে না এমন দক্ষতার সাথে। এমন ছন্দে তালে তাল মিলিয়ে নাচে তারা। তারা যে আদিবাসী মেয়ে নয় তা কারো মাথাতেও আসে না। এখানে উপস্থিত আছে অনেক ধরনের মানুষ, কারো মন পবিত্র, কারো মন কলুষিত। নাচতে নাচতে হিয়া চোখে এদিক ওদিক ঘোরাচ্ছে শিকারের আশায়। হঠাৎ চোখে পড়ে ভিড়ের মাঝে এক কিছুর দিকে। কাঙ্ক্ষিত কিছু দেখতে পেয়ে মুহূর্তে হিয়া ঠোঁটে ফুটে ওঠে প্রাপ্তির হাসি। নাচ থামায় না সে, তাল না ভেঙে নাচতে নাচতেই নূরকে কিছু একটা বলে। নূরও নাচতে নাচতে ঘুরে ঘুরিয়ে রফিকুল জামানের কানে হিয়ার বার্তাখানা পৌঁছে দেয়। বড় বাড়িটার পেছন দিকটা বরাবরের মতোই নীরব ও ভয়ার্ত লাগছে। এই বাড়ির পেছনের দিকে আছে তালাবন্ধ এক ঘর, যেখানে সব সময় এক মস্ত বড় তালা ঝুলতে দেখা যায়। কিন্তু আজ সেই দরজায় তালা নেই। দরজার নিচ দিয়ে হালকা হলদে আলো বেরিয়ে আসছে। দেখে মনে হচ্ছে ভেতরে কেউ আছে, কিন্তু কে? ঘরটার ভেতরটা কেমন গুমোট ভাব, বাতাসে এক অদ্ভুত মাটির গন্ধ, পুরনো দেয়ালের ধুলো আর অচেনা নিঃশ্বাসের উত্তাপ। ঘরটায় বন্ধ আছে এক লোক, হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে সে। হালকা আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে তার হাত পা মুখ চোখ সব বাঁধা, খুব শক্ত, যার ফলে ব্যথা লাগছে খুব। ব্যথায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে লোকটা, সাপের মতো এদিক সেদিক শুধু একেবাকে নড়ে যাচ্ছে। কিন্তু তার বাঁধন, সেই অভিশপ্ত বাঁধনটা কেউই খুলে দিচ্ছে না। লোকটা জানেই না এই ঘরের ভিতর আদৌ মানুষের অস্তিত্ব আছে কিনা, নাকি এখানে আছে অন্য কেউ, অন্য কিছু। আর সবচেয়ে বড় কথা, জায়গাটা কোথায় সে ঠিক জানে না। কেউ তাকে এখানে বেঁধেই বা কেন রেখেছে সেটাও তার জানা নেই। লোকটা মনে করার চেষ্টা করে সেখানে কি করে এলো, কিন্তু তার কিচ্ছু মনে পড়ছে না। যতটুকু মনে আছে, সে আদিবাসী মেয়েদের নাচ দেখছিল। হঠাৎ কেউ তার মুখে কিছু একটা ধরলো আর সে চেতনা হারালো। তারপর ইস, এরপর আর কিছুই মনে পড়ছে না কেন। লোকটার মনে মনে এইসব ভেবে যাচ্ছে। এত শক্ত করে তাকে বাঁধা হয়েছে যে বাঁধনপ্রাপ্ত জায়গাগুলো ব্যথায় টনটন করছে। তেষ্টায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। মুখটাও বাঁধা, একটু যে পানি চাইবে তাও পারছে না। সে বারবার আল্লাহকে ডাকছে। হয়তো লোকটার কথা উপরওয়ালা শুনল। ঠিক তখনই খট করে দরজাটা খোলার শব্দ হলো। হয়তো কেউ এসেছে। লোকটা মুখ দিয়ে উ উ শব্দ করতে থাকে। পায়ের শব্দ শুনে বোঝা যাচ্ছে একজন নাই, দু তিনজন আছে এখানে, আর তারা ক্রমশই তার দিকেই আসে। হঠাৎ তার মনে প্রচণ্ড ভয় ঢুকে যায়। এখন তার মনে হচ্ছে যারা তাকে এখানে তুলে আনতে পেরেছে তারা নিশ্চয়ই তার সঙ্গে ভালো আচরণ করবে না। যদি এখনই মেরে ফেলে, এই ভয়ে লোকটা কুঁকড়ে যায়। জীবনের ভয়ে তৃষ্ণার কথা ভুলে যায়। ঠিক তখনই লোকটা অনুভব করলো কেউ তার চোখের বাঁধন খুলে দিচ্ছে। ভয় তার বুক কাঁপছে। না জানি চোখ খুলে কি দেখবে। চিন্তার মধ্যেই চোখের বাঁধন সরে গেল। অনেকক্ষণ চোখ বাঁধা থাকায় হঠাৎ চোখে আলো পড়ায় চোখে পানি চলে এলো। বেশ কবার চোখ পিট পিট করে একটু একটু করে সব স্পষ্ট হয়। সামনে তাকাতেই তার ভ্রুজোড়া কুঁচকে গেল। তার সামনে দুটো মেয়ে বসে আছে, অত্যন্ত ভদ্রভাবে। পরনে সালোয়ার কামিজ, ওড়না দিয়ে খুব সুন্দর করে মাথা পর্যন্ত ঢাকা, মুখে অমায়িক হাসি। লোকটা নিজের শঙ্কা, তৃষ্ণা, ভয় ও সব ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে দুই তরুণীর দিকে। একবার এদিকে একবার ওদিকে। মূলত সে মেয়ে দুটিকে অবাক নেত্রে দেখছে, কারণ তারা এতই সুন্দর, এতই পরিপাটি যে লোকটা নিজের বর্তমান অবস্থায় ভুলে গেছে। হঠাৎ তার ধ্যান ভাঙল, কারণ তার ঘাড়ে কেউ জোরে চাপ দিয়ে ধরল। লোকটা বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়, আর তাকাতেই তার কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা মেলে। এতক্ষণে তার চেতনা সম্পূর্ণ ফিরে আসে। সে কোথায়, কেন, কিভাবে সবকিছু তার মস্তিষ্ক ধরতে শুরু করে। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর মানুষ রফিকুজ্জামান, আতঙ্কের আরেক নাম।
যার উপস্থিতি মানুষকে ভীত করে। কত কত মানুষকে যে জমের দুয়ারে পাঠিয়েছে তার হিসেব নেই। লোকটা তাকিয়ে আছে ভীত চোখে। তা দেখে রফিকুজ্জামান তার কাঁধে চাপড়ে হাসে, বলে, কী রে কাল্লু, কেমন আছিস বল? ইউ নো হোয়াট, তোকে ধরতে অনেক খাট খড় পোড়াতে হয়েছে। কাল্লু নামের লোকটা কিছুটা আতঙ্কিত হয়ে ওঠে। রফিকুজ্জামানের কথার প্রভাবের চাপে সে হঠাৎ কেঁপে ওঠে। মস্তিষ্কে হানা দেয় নানা কথা। কাল্লু ভয়ে ভয়ে একবার হিয়া ও নূরের দিকে তাকাচ্ছে, তো আরেকবার রফিকুজ্জামানের দিকে তাকাচ্ছে। গোপন সূত্রে সে জেনেছে রফিকুজ্জামানের দুটো মেয়ে সহকারী আছে, যারা রফিকুজ্জামানের শক্তি। গত 2 বছর ধরে তার কাজে সাহায্য করছে। এই দুজনের সাহায্যে রফিকুজ্জামান এমন অনেক কাজ করেছে যা বড় বড় আসনপ্রাপ্ত মানুষও করতে পারেনি। সেই দুজনকে সবাই ফায়ারবার্ড নামে চিনে। সেই 2 মেয়ের কথা খুব বেশি মানুষ জানে না, ভেতরের মানুষ এবং রফিকুজ্জামান এখন যাদের পিছু ধাওয়া করছে তারা ব্যতীত। তবে আজ পর্যন্ত সেই 2 মেয়েকে কেউ চোখে দেখেনি। তারা যারা দেখেছে তারা আর কেউ বেঁচে নেই। এসব ভাবতে ভাবতে আবার কালো তাকায় তার সামনে বসা হিয়া ও নূরের দিকে। মুখে এখনও সেই অমায়িক হাসি। কালো মনে মনে ভাবছে এই মেয়েগুলো হয়তো নয়, কারণ তাদের দেখে বোঝা যায় তারা খুব ভদ্র আর নাজুক। তবুও তারা এখানে রফিকুজ্জামানের সঙ্গে কেন? এই প্রশ্নটা ও মস্তিষ্কে হানা দিচ্ছে। কালু এখন জীবনের ভয়, ক্ষুধা, তৃষ্ণা, মন গড়া ভাবনা সব মিলিয়ে তার অবস্থা নাজেহাল। কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে সব, কোনো কিছুর সঠিক উত্তর মিলছে না। হঠাৎ তার ভাবনায় ছেদ পড়ে হিয়ার কথায়। হিয়া বলে, পানি খাবেন? পানির কথা শুনেই কাল্লুর গলা শুকিয়ে যায়। মুখ ব্যথা নিয়েই মাথা ঝুঁকিয়ে জানায় পানি খাবে। হিয়া রফিকুজ্জামানকে উদ্দেশ্য করে বলে, আব্বু ওনার বাঁধন খুলে দাও। হিয়ার কথায় কাল্লু ভারী অবাক হয়। তার জানা মতে রফিকুজ্জামান নিঃসন্তান, তাহলে এই মেয়ে আবু ডাকছে কেন? পরক্ষণেই কাল্লু ভাবে হয়তো শত্রুর নজরে পড়বে বলে রফিকুজ্জামান কাউকে জানাননি তার সন্তান আছে। শত্রু তো আর কম বানায়নি, সততা দেখাতে গিয়ে শত শত শত্রু বানিয়েছে। এমন সুন্দরী দুটো মেয়ে আছে জানলে কি আর কেউ ছেড়ে দেবে? আক্রমণ করবে বলেই হয়তো কাউকে জানায়নি। কাল্লু মনে মনে এসবই ভাবছিল। ওদিকে হিয়ার কথায় রফিকুজ্জামান কাল্লুর বাঁধন খুলতে খুলতে হাসি দিয়ে বলে, কিরে, কি ভাবছিস? আমার মেয়ে এলো কই থেকে, তাই তো? আমার মেয়েরা তোদের মতো আন্ডারগ্রাউন্ড, বুঝলি? বলেই ভদ্রলোক উচ্চস্বরে হেসে ওঠে। কালু কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে থাকে হিয়া ও নূরের দিকে। নূর একটি প্লেটে খাবার বাড়াচ্ছে আর হিয়া খাবারগুলো এগিয়ে দিচ্ছে। রফিকুজ্জামান কাল্লুর হাত পা সব খুলে দিয়ে চোখের ইশারায় একটি চেয়ার দেখালো। কালু শরীর টেনে চেয়ারে বসে পড়ল। খাবারের গন্ধ ছড়াচ্ছে, সেই গন্ধে কালুর পেটের ভেতর গুড়গুড় শব্দ করছে। হিয়া একটি বাটি ও পানি ভর্তি জগ নিয়ে এগিয়ে গেল। বাটি এগিয়ে দিয়ে বলল, হাত ধুয়ে নিন। কালু অবাক, কিন্তু কিছু বলল না। হিয়ার কথা মতো হাত ধুয়ে নিল। হিয়া বাটি নিয়ে সরে দাঁড়ালো। নূর খাবারের থালা রাখলো। কালু দেখলো একটি বড় থালার মাঝখানে ভাত গোল করে সাজানো, সাথে ছোট ছোট বাটিতে গরুর গোস্ত, মাছ ভাজি, আলু ভাজি, ডাল, ডিম, মুরগির রান। কিছু না বলে আগে খাবার খাওয়া শুরু করলো কালু। খিদেই অবস্থা খারাপ তার। ক্ষুধার তাড়নায় কালু কিছু না বলে গপাগপ খেতে শুরু করে। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তোলে। খাওয়া শেষ হতেই হিয়া আবার এক বাটি রসমালাই এনে দেয়। কালু এবার সত্যিই অবাক হয়। এত আপ্যায়ন করার মানে তার বোধগম্য হচ্ছে না। তাকে যে জামাই আদরে আনা হয়নি তা তার ভালোই জানা আছে, তবে এত আপ্যায়নের মানে বুঝতে পারছে না। আপাতত এইসব ভেবে লাভ নেই, ভাগ্যে যা আছে তাই হবে। এখন রসমালাই যেহেতু আছে তাহলেই খেয়ে নেওয়া যাক। খাওয়া শেষে বসতেই হিয়া আর নূর এবার চেয়ার টেনে তার সামনে বসতে। তা দেখে রফিকুজ্জামান মনে মনে হেসে বলে, গাধার বাচ্চা, বুঝলে না? জবাই দেওয়ার আগে গরু ছাগলকে তো পেট পুরে খাওয়ানো হয়। হিয়া আর নূরকে এত কাছে দেখে কাল্লু ঘাবড়ে যায়। কিছু বলার আগেই হিয়া মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞেস করে, আপনার বসের নাম কি? কাল্লুর অনুভূতি যেন বিদ্যুতের মতো ছুটে যায় শরীরে। মেয়ে দুটোর আচরণ ভদ্র না ভয়ঙ্কর, কিছুই বোধগম্য হচ্ছে না এবার। এদের দেখে মনে হচ্ছে এরা খুব সাধারণ, কিন্তু এসব কথা জিজ্ঞেস করছে কেন? তবে কি ওরাই সেই ফায়ারবার্ড? তার ভেতরেই নূর অত্যন্ত নরম স্বরে বলে, মেয়েগুলোকে কোথায় রেখেছেন?
কালো চুপ হয়ে যায়, কোনো কথাই বের হচ্ছে না তার মুখ দিয়ে। তা দেখে হিয়া টেবিলের তলা থেকে কাঁচি তুলে নেয় আর খ্যাস খ্যাস করে কাল্লুর বা হাতের দুটো আঙুল কেটে ফেলে। ঘটনাটা এত হঠাৎ হয় যে কালু প্রতিক্রিয়া পর্যন্ত করতে পারে না। একবার কাটা জায়গায় দেখে তো আবার তার সামনে বসে থাকা হিয়ার হাসি মুখ দেখে।